আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার, আবাসন সংকট সমাধান, বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান চলছে। দুপুরের মধ্যে দাবি মানা না হলে জুমার নামাজের পরে গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন। হামলার কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই লক্ষ্যে এই হামলার দিবসকে 14 মে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। আমরা পুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার আমরা ঐক্যমতে পৌঁছেছি। হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, কেমন পরিস্থিতি দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন আসলে? মিতু, যেমনটি বলছিলেন, 4 দফা আন্দোলনের দাবিতে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বর্তমানে কাকরাইল মোড়ে অবস্থান করছে। কাকরাইল যে মসজিদ আছে, মসজিদের পাশে যে বেইলি রোডের যে মাথা, সেই মাথাটাই তারা অবস্থান করছে। তাদের যে দাবি, গত 2 দিন যে 3 দফা দাবি ছিল, আজকে নতুন করে যুক্ত হয়েছে নতুন আরেকটি দাবি। সেই দাবি মিলিয়ে আজকে 4 দফা দাবি তারা আদায়ের জন্য তারা আজকে এখানে অবস্থান করছে। তারা বলছে যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তারা আরো দাবি করছে, তারা বলছে যে আজকের ভিতরে যদি তাদের দাবি আদায় না হয় তারা দুপুরের পরে তারা অনশন কর্মসূচিতে যাবে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব, এখন তাদের সাথে কথা বলবো, তারা আসলে তাদের দাবিগুলো সম্পর্কে আমাদেরকে কি জানায়। আপনাদের যে দাবিগুলো আসলে আমাদের একটা স্লোগান আছে, ভুজুং ভাজুং বুঝি না, আমরা যমুনা ছাড়ছি না। বিষয়টা এটাই, তাই আমরা এখনো এই ভুজুং ভাজুংয়ের ভিতরে আছি। প্রশাসনের পক্ষ থেকে একমাত্র মাহফুজ এসে সে পরিবেশকে আরো উত্তপ্ত করেছে, তার নিচু মানসিকতার পরিচয় দিয়ে তার প্রশাসনের যে জটিলতা প্রক্রিয়া এবং আমাদের দাবির যে দীর্ঘসূত্রিতা, এটার জন্য দায়ী আমরা তাকেই মনে করতেছি এবং অবহেলার দায়ভার তাকেই দিব আমরা। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে, ইন্টারিমের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা আসেনি যে আমাদেরকে দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে কিনা, বা মেনে না নেওয়া হলেও আমাদের পরবর্তী কর্মসূচি কিরকম হবে, আমরা এটা নিয়ে এখনো দাবি আদায়ের পক্ষে আছি। আচ্ছা মিতু, আজকে এখানে কাকরাইল মোড় থেকে সর্বশেষ ছিল আমার কাছে এই পর্যন্ত। হ্যালো, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। অধিকার আদায়ের সাহসী পদক্ষেপের ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। 1976 সালের 16 মে গঙ্গা নদীর ফারাক্কায় বাঁধ দেওয়ার প্রতিবাদে ভারত অভিমুখে লং মার্চ করেন মৌলানা ভাসানী। পানি আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে সেই লং মার্চ এখনও প্রাসঙ্গিক বলে মনে করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আর ফারাক্কার কারণে ক্ষতির সঠিক সমীক্ষার পরামর্শ পরিবেশবিদ ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদারের। অরণ্য গফুরের রিপোর্ট। পদ্মা নদীর উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ভাটির বাংলাদেশকে কি বিপদে ফেলতে পারে তা টের পেয়েছিলেন গণমানুষের নেতা মৌলানা ভাসানী। তাই তো 90 বছর বয়সেও ডাক দেন লং মার্চের মতো কঠিন কর্মসূচির। লাখো জনতার সেই লং মার্চ ভিত নড়িয়ে দেয় ভারতের। এরপর ভারত পানি চুক্তিতে বাধ্য হলেও ন্যায্য হিস্যা কখনো পায়নি বাংলাদেশ। পানির অভাবে প্রমত্তা পদ্মার বুকে জেগে উঠেছে অসংখ্য চর। উত্তরবঙ্গে মরুময়তা ও মঙ্গার উৎপত্তি ফারাক্কার প্রভাবেই। পানির স্তর নিচে নেমে যাওয়ায়
খাবার পানি, আর্সেনিক ও সেচ সমস্যার পাশাপাশি উপকূলের জেলাগুলোয় বেড়েছে লবণাক্ততা। ফারাক্কা এমন হাজারো সমস্যার জন্ম দিয়েছে বলে জানান এই পরিবেশবিদ। কাগজে কলমে মীমাংসিত একটি জায়গা একটা চুক্তিতে আসলেও এটির যে কুফল সেটি কিন্তু প্রতি পরতে পরতে বাংলাদেশের নদীগুলো, বাংলাদেশের জীববৈচিত্র্য, বাংলাদেশের নদী ব্যবস্থা ধুকে ধুকে কিন্তু এটা বহন করছে। এই বাঁধের ফলে যে পানির ন্যায্য হিস্যা এটা কখনোই বাংলাদেশ পায়নি। ফারাক্কার কারণে যে খালি পানি কম আসলো, আমাদের কৃষি জমিতে সেচ ব্যবস্থায় আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা না, টোটাল বাংলাদেশের উপরে বলা যায় যে 25 থেকে 30টি জেলা সরাসরি এই ফারাক্কা বাঁধের পর্যাপ্ত বা ন্যায্য পানি না পাওয়ার কারণে এই জেলাগুলোর মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইনডাইরেক্টলি অলমোস্ট সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, তাদের পরিবেশ, এটার উপরে এই ফারাক্কার প্রভাবটা আসছে। কৃষকরা যখন ওই এলাকায় উৎপাদন করতে পারে না, তখন কৃষি নির্ভর যে শিল্প কারখানাগুলো রয়েছে, অন্যান্য অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেগুলো থেকেও দূরে সরে আসতে হয়। ফলে বাংলাদেশের ইকোনমিতে ফারাক্কার নেগেটিভ ইম্প্যাক্ট প্রচুর। এটি নিয়ে আরও ইনডেপথ স্টাডি এবং তথ্যউপাত্ত গবেষণা করার প্রয়োজন রয়েছে। শুধু ফারাক্কা নয়, আন্তর্দেশীয় সবগুলো নদীতেই বাঁধ নির্মাণ করে নদীমাতৃক বাংলাদেশকে চেপে ধরে ভারত। এ প্রেক্ষিতে মৌলানা ভাসানীর মতো দূরদর্শী ও অধিকার সচেতন রাজনীতিবিদের অভাব বোধ করছেন এ বিএনপি নেতা। ফারাক্কা বাঁধের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য তিনি একটি লং মার্চেরও উদ্যোগ নেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। তো সাধারণ মানুষের দুঃখ কষ্ট অনুধাবন করে তার প্রতিকার করার জন্যে মৌলানা ভাসানীর মতো একজন রাজনীতিবিদ যেভাবে আমরণ সংগ্রাম করে গিয়েছেন, তার তুলনা মেলা আজকের দিনে আর সম্ভব নয়। সে সময় তিনি যেভাবে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন সেটি আজ ফলে গিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো নদী হারিয়ে গিয়েছে ফারাক্কা এবং অন্যান্য বাঁধের কারণে। সুতরাং তার প্রাসঙ্গিকতা এখনও রয়েছে। এখনও বাংলাদেশে যখনই যে সরকার থাকুক, তার বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে হবে যে ভারতের এই পানি আগ্রাসনের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। প্রকৃতিকে বাধাগ্রস্ত করে মানুষের পক্ষে জয়ী হওয়া সম্ভব না বলে সতর্ক করেন পরিবেশবিদরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তাপার সহ উত্তরাঞ্চলের চাষাবাদ ও জীববৈচিত্র্যে ফারাক্কার কারণে কি ধরনের প্রভাব পড়েছে, আর ফারাক্কা দিবসে কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। কিন্তু এই কলকাতার বন্দরের পানির নাব্যতা ঠিক রাখার জন্য ভারত কিন্তু ফারাক্কা বাঁধ দেয়। এই বাঁধের সর্বপ্রথম যে লং মার্চের ঘোষণা দিয়ে ভারতকে নড়বড়ে করে দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তা আমি আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে 58টি আন্তর্জাতিক নদীর মধ্যে 55টির উৎপত্তি হচ্ছে ভারতের বিভিন্ন উৎস থেকে। ভারত যখন তাদের পানি প্রত্যাহার করে ফারাক্কা বাঁধের মাধ্যমে, যে পানি একতরফা পানি প্রত্যাহারের কারণে কিন্তু পদ্মা নদী সহ উত্তরাঞ্চলে কিন্তু আপনাকে দেখাতে চাই যে সরাসরি দেখাতে চাই যে আমি আপনাকে চেষ্টা পারি এই সামান্য বৃষ্টিতে আবার বাঁধের কারণে কিন্তু ঠিক একই অবস্থা পদ্মার চরে। এই ফারাক্কা বাঁধ এখন আমাদের যেটি দরকার, ফারাক্কা বাঁধের কারণে আমাদের যে সমস্যাটা, এটি আসলে মানুষজন বলতে পারে না। এজন্য কূটনৈতিক তৎপরতা দরকার, জনসচেতনতা দরকার এবং ঐক্যবদ্ধ জাতিসত্তা আমাদের দরকার। আমরা বৃষ্টির থেকে পাই হচ্ছে 7 ভাগ পানি এবং 93 ভাগ পানি পাই হচ্ছে ভারতের হিমালয় বরফ গলা এবং ভারতের বৃষ্টি থেকে। এবং এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে ফারাক্কার যে কর্মসূচি, এখান থেকেই কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন সোচ্চার, এখন কিন্তু ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিষয়ে কিন্তু প্রতিবাদ করছে। ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা খবর নিয়েছি ফারাক্কার আজকের এই ফারাক্কা দিবস উপলক্ষে মানুষের মনে প্রতিবাদের ঝড় উঠেছে। নতুন করে নতুন উদ্যমে ভারতের একতরফা পানির প্রত্যাহারের প্রতিবাদ করছে
সাধারণ মানুষ। এই ছিল লালমনিরহাটের তিস্তাপাড় থেকে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানী বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে মুরগি সহ সব ধরনের মাংস বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। কিছুটা কমেছে ইলিশের বাজার। রাজধানী কারণ বাজারের বিক্রেতারা জানায় ক্রেতা চাপ কম থাকায় দাম তুলনামূলক কম। সবজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম। কুশি, পটল, বেগুন, কাঁচা আম, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। প্রকারভেদে রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 220 টাকা কেজিতে। পেঁয়াজের কেজি 50 টাকা। অপরিবর্তিত আছে মাংসের বাজার। সোনালী মুরগি 250 টাকা, পোল্ট্রি মুরগি 160, দেশি মুরগি 650 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস 1200 টাকা কেজি ও গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়া, বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা? মিতু, আমি এখন আছি কারণ বাজারে। আর আপনি জানেন যে আজকে সপ্তাহের ছুটির দিন, এবং এই ছুটির দিনে কিন্তু ক্রেতাদের একটু বেশি সমাগম থাকে বাজারে। সেখানে কিন্তু বিক্রেতাদের কাছ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে বাজারের দাম কিন্তু অপরিবর্তিত আছে, অর্থাৎ গত সপ্তাহে যে দাম ছিল এখনও কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে সব নিত্যপণ্যের জিনিসপত্র। আমি যদি শুরুতে একটু মাংসের বাজারের দামটা আপনাদেরকে জানিয়ে দিই, যেমন সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা প্রতি কেজি, পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা প্রতি কেজি, খাসির মাংস 1200 টাকা, গরুর মাংস 780 টাকা। এই দামটা কিন্তু গত সপ্তাহে একই দাম ছিল, এবং এবারও এই সপ্তাহে কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে। এরপরে যদি আমি একটু চালের বাজারের কথা আপনাদেরকে বলি, যেমন মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি, আটাশ চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা প্রতি কেজি, নাজির চাল বিক্রি হচ্ছে 76 থেকে 88 টাকা প্রতি কেজি, আর চিনিগুড়া চাল যেটি আছে পোলাওর চাল, সেটি বিক্রি হচ্ছে 116 থেকে 118 টাকা প্রতি কেজি। আর আমি যদি একটু সবজির বাজারের কথা বলি, সেখানেও কিন্তু অপরিবর্তিত আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে 5-10 টাকা করে কমেছে প্রতি সবজিতে। যেমন কুশি, পটল, বেগুন, কাঁচা আম, টমেটো এগুলো বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজিতে। এরপরে গাজর রয়েছে, গাজর বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজিতে, রসুন সাইজ ভেদে কিন্তু 80 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। আর আমি যদি এই যে আজকে যে দামটা রয়েছে, বিক্রেতারা যেটি বলছেন যে বাজারে আসলে সরবরাহ কম ছিল এতদিন, তাই কিছুটা বেশি ছিল দাম, তবে এখন কিছুটা সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ার সাথে সাথে যেটি ওনারা বলছেন যে সামনে কোরবানির ঈদ, তো কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু দাম এখনও ওইভাবে বাড়েনি। হয়তো ঈদের পরে বা পরবর্তীতে হয়তো বাড়তে পারে, কিন্তু এই মুহূর্তে অপরিবর্তিত আছে, এবং কোরবানি ঈদ পর্যন্ত কিন্তু তারা আশা করছেন যে এই দামটি থাকবেন। এবং বিক্রেতাদের সাথে যেটি কথা বলে আমরা জানতে পেরেছি যে ক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, ক্রেতারা যেটি বলছেন যে দাম স্বাভাবিকই আছেন, যেমনটি বিক্রেতারা বলেছিলেন। মিতু, এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আজকের বাজার দরের সর্বশেষ। মিতু। জি, ধন্যবাদ আপনাকে। জমে উঠতে শুরু করেছে খামারের কোরবানির পশু বিক্রি। ঝুট ঝামেলা কম থাকায় পছন্দের পশু কিনতে নানা এলাকার মানুষ জড়ো হচ্ছে খামারে। খামারিরা বলছে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে 40 ভাগ পশু। মধ্যবিত্তদের কথা চিন্তা করে 1 থেকে 3 লাখের মধ্যে পশু মিলছে অনেক খামারে। উচ্চবিত্তের কথা চিন্তায় মিলছে বড় সাইজের গরু। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কুরবানি উপলক্ষে জমে উঠেছে খামারের পশু বিক্রি, সঙ্গে বেড়েছে দর্শনার্থীর ভিড়। কুরবানির পশু কিনতে খামারে এসে স্বাচ্ছন্দ্যে পছন্দের পশু কিনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর ডেমরা এলাকার প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম মধ্যবিত্তের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি সাইজের দেশি গরু প্রস্তুত করেছে এই খামারি। কেউ চাইলে ওজন করে আবার দরদাম করেও নিতে পারেন পছন্দের পশু। 200 কেজি থেকে 500 কেজি লাইভ ওয়েট গরু আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে গরু আছে এখানে। এবার কেউ চাইলে দামাদামি করে নিতে পারবে, আবার কেউ চাইলে লাইভ ওয়েটও নিতে পারবে। হাটের ভিড়ে কোরবানির পশু কেনার ঝামেলা থাকায় খামারে এসে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম নির্ধারণ করে চয়েস করেছেই, এবং ঈদের 2-1 দিন আগে বা ঈদের যেদিন হয় তার আগের দিন রাত্রে আমরা এগুলো ডেলিভারি পাই। দাম দস্তুরও কি বলে এখানে লাইভ ওয়েট যেহেতু সেহেতু অর্থাৎ সামান্য কম বেশিতে তাই না দাম হয়ে যায়,
বেশি বার্গেনিং এর দরকার হয় না। ঈদকে সামনে রেখে বিশাল সাইজের গরু পালন করছে সামারাই ক্যাটেল ফার্ম। ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের দেশি গরু দিয়ে সাজানো হয়েছে এই খামার। ৭৫,০০০ থেকে ১২ লাখ টাকায় মিলবে বিভিন্ন সাইজের গরু, আছে মহিষও। তবে এই খামারে ওজন করে গরু নেয়ার ব্যবস্থা রাখা হয়নি। খাবারের দাম ঊর্ধ্বগতির কারণে একটু গরুর দাম এবছর বেশি। সম্পূর্ণ অর্গানিক খাবার দ্বারা আমরা আর কি গরুগুলা এইখানে পালি। আর আমাদের এখান থেকে গরু নিলে আপনার ঈদ পর্যন্ত আমরা পেলে দিই। এটা আমাদের এখানে থাকে, আমরা ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি দিয়ে দিই। দিন যত গড়াচ্ছে খামারগুলোতে পালন করা প্রাণীদের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। সামনের দিনে বিক্রি আরও বাড়বে এমন প্রত্যাশা খামারিদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঝিনাইদহে কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করছে তারা। তবে মিয়ানমার ও ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি আর গোখাদ্যের দাম বাড়ায় লোকসানের আশঙ্কায় তারা। ঝিনাইদহ থেকে শিপ্লুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদে কোরবানির পশুর জোগান নিশ্চিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ঝিনাইদহের খামারিরা। কৃত্রিম উপায়ের পরিবর্তে গরু মোটা তাজাকরণে ব্যবহার করছেন প্রাকৃতিক খাবার। গমের ভুসি, খৈল, খড়, কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে গরুকে। গোখাদ্যের দাম বাড়তি হলেও এবছর ভালো লাভের প্রত্যাশা করেছিলেন খামারিরা। তবে তাদের অভিযোগ, ঈদের আগে মিয়ানমার ও ভারত সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আসায় ন্যায্য দাম পাবেন না তারা। ইন্ডিয়া এবং মায়ানমার থেকে এই কুরবানি ঈদ উপলক্ষে যেভাবে গরু আমদানি করা হয়, সেই গরুর জন্য আমাদের বাংলাদেশি যেসব উদ্যোক্তা আছে, খামারি আছে, তারা সঠিক দাম, ন্যায্য দাম পায় না। আমরা দুঃখের সাথে জানাতে চাই, আমরা খুব কষ্টের ভিতরে আছি, কারণ সরকার যেভাবে বাড়ির দেশের থেকে গরু আমদানি করছে, আমরা কুরবানি দিয়ে এই ন্যায্য দামটা পাচ্ছি না। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, সরকার যেহেতু যারা বড় পদক্ষেপ নেয় যাতে ইন্ডিয়া এবং মায়ানমার থেকে গরুগুলো না নিয়ে আসে, এবং সরকারের কাছে আর একটা অনুরোধ থাকবে যে গরুর যে খাদ্য দাম, আপনার খোল, ভুসি, এই জাতীয় খাবারের যে দাম, সেই দামটা যাতে আমাদের নাগালের ভিতরে রাখে, যাতে আমরা গরুগুলো ভালোভাবে লালন পালন করতে পারি এবং দেশের পণ্য দেশেই যেন বিক্রি করে আমরা দেশের কাজে লাগাইতে পারি। গরুটা আমি এই 1 বছর ধরে কিনেছি। এইবার কুরবানিতে বেচার ইচ্ছা আছে, যাতে এইবার দুটো কিনতে পারি। সরকারের কাছে এটাই আবেদন, যাতে বাংলাদেশের গরু বাংলাদেশেই থাকুক, আমরা একটু ন্যায্য দাম পাই। বড় গরু আছে 40টা, ছোট গরু আছে 10টা। এগুলো আমরা যেন ভালো দাম পাই। সরকারের প্রতি আমারও দাবি থাকবে যে ইন্ডিয়ান গরু যাতে না আসে। গবাদি পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জিন্নুর আইন। এখানে 16,000-এর মতো গরু, মহিষ এবং 31,000 মতো ছাগল, ভেড়া সব মিলিয়ে 48,000-এর মতো গবাদি পশু আমাদের কোরবানিকে লক্ষ্য রেখে খামারিরা পালন করছেন, এবং বিগত বছরের তুলনায় 7 থেকে 8,000-এর মতো উদ্বৃত্ত আমরা থাকবে বলে আশা করছি উপজেলাতে। তো হিট স্ট্রেস প্রতিরোধেও যেন ব্যবস্থা নিতে পারে, এজন্য খামারিদেরকে আমরা বিভিন্ন ইউনিয়নে মাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে এবছর ঈদকে ঘিরে 53,000 গরু, 42,000 ছাগল ও 500 ভেড়া প্রস্তুত রয়েছে। গবাদি পশুর ন্যায্য দাম নিশ্চিতে অবৈধ গরু মহিষ আমদানি বন্ধ করার পাশাপাশি দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি খামারিদের। আব্দুল হামিদ, RTV। নানা অব্যবস্থাপনায় চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সবকিছুতেই অব্যবস্থাপনা। এ নিয়ে বিপাকে রয়েছেন রোগীরা। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 3বার দেশসেরার খ্যাতি পেয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যার হাসপাতালে বৃহত্তর ময়মনসিংহের 6 জেলার মানুষ ছাড়াও কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং গাজীপুর থেকে রোগীরা সেবা নিয়ে থাকেন। প্রতিদিন গড়ে প্রায় 3,500 রোগী এখানে ভর্তি হন উন্নত চিকিৎসার জন্য। এছাড়া আউটডোরে 4 থেকে 4,500 রোগীর চাপ থাকে প্রতিদিন।
সরকারি ঔষধ না পাওয়া, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, ট্রলি বয় ও আনসার সদস্যদের স্বেচ্ছাচারিতা ছাড়াও ঘটছে চুরির মতো ঘটনা। অভিযোগ আছে হাসপাতালের চিকিৎসকরা দালালের মাধ্যমে রোগীদের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করান। জরুরি বিভাগে পাওয়া যায় না কোনো সাহায্যকারী। নিলে মনে করেন 200-300 টাকা বকশিস দিতে হবে, একা ড্রেসিং করে অপারেশন নিতে হলে খালি বকশিস দিতে হবে, সব জায়গায় খালি বকশিস দিতে হবে। আমার আম্মা ওনার সিচুয়েশন অত্যন্ত ক্রিটিক্যাল। ওনার যদি ডেঙ্গু হয়, আল্লাহ না করে, উনি কি বাঁচবে? আমি ডেঙ্গু ঝুঁকিতে, আমাকে কাছে মশা কামড়ে এবং আমি এইখানে তারা কাজ করতে হয়, এইখানে আমাকে মশা কামড়ে। ওই মশাটা তো ডেঙ্গু জীবাণু বহনকারী মশা হইতে পারে। তাহলে আমি তো মনে করি এটা স্বাস্থ্য বিভাগের একটা বিরাট অব্যবস্থা, যে একটা ক্রিটিক্যাল ওয়ার্ডের মধ্যে এইভাবে একটা ডেঙ্গু রোগে ঢুকায়, তার জন্য একটা আলাদা ইউনিট করা যেত। আমরা তো রোগী নিয়ে ব্যস্ত, মোবাইলটা রাখছে মাত্র 10 মিনিট হয়নি, মোবাইলটা নিয়ে গেছে এই ওয়ার্ডের ভিতর থেকে। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিচালক। লাখো মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV। টাকা নিয়েও সাধারণ মানুষকে সেবা না দেওয়ার অভিযোগ উঠেছে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজা বেগমের বিরুদ্ধে। এমনকি টাকা ফেরত চাইলে হুমকির শিকার হতে হয় বলেও অভিযোগ ইউনিয়নবাসীর। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। 5 আগস্টের আগে নলকূপ স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের তৎকালীন সংরক্ষিত নারী আসনের সদস্য ফিরোজা বেগমের কাছে 10,500 টাকা জমা দিয়েছিলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাসতলী গ্রামের রফিকুল ইসলাম। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও নলকূপ বসানো হয়নি, এমনকি টাকা ফেরত চাইতে গেলেও দেখানো হয় ভয়ভীতি। মহিলা মেম্বার ফিরোজা বেগমের কাছে টাকা দিয়েছিলাম, টিবলের আশ্বাস দিয়ে টাকাটা নিছে, অথচ আশ্বাস দিছে টিবল দেয় না, টিবল না দিয়ে খালি ঘুরায়, খালি ঘুরাইতে এই পর্যন্ত বহুদিন ঘুরাইছে, দেয় না। এখন আমাদের পানি খাওয়ার এই আধুনিক যুগে খুব কষ্ট আর অসুবিধার সমস্যা। 2টা মেয়ে আছে, কলেজে ভার্সিটিতে যায়, ওদেরও সমস্যা হয়, আমার সমস্যা হয়, 3জন মহিলা বাড়িতে থাকি। ক্ষমতার পট পরিবর্তনে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন ফিরোজা বেগম, এমন অভিযোগ এলাকাবাসীর। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মূর্খ এবং অশিক্ষিত। ওনার কাছে যখনই বিভিন্ন কাজে আসি, উনি কোনো কাজ বোঝে না, বরঞ্চ কোনো বাংলা রিডিংও পড়তে পারে না। পাশাপাশি যে কোনো কাজের ব্যাপারে আসলেও টাকা দাবি করে, বিভিন্ন উসিলায় বিভিন্ন কলের কথা বলে, বিভিন্ন ধরনের পুঁজির কথা বলে সে টাকা পয়সা মানুষের কাছে নেয়। এই বর্তমান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, ওনাকে অবিলম্বে বহিষ্কার করে এখানে একজন শিক্ষিত আমাদের আরো যারা বাকি মেম্বার আছে, এখানে অনেক শিক্ষিত মেম্বার আছে, এদের মধ্যে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি জন্ম নিবন্ধন কার্ডের করতে আইসি, পরে বর্তমান যে আছে করতে টাকা লাগবে, পরে আর মহিলা কয় কি টাকা ছাড়া হবে না। টাকা জমা দিছি, মোটর পাইতেছি না, আর আমরা পানির খুব কষ্টে আছি। তবে এমন অভিযোগ অস্বীকার করেন প্যানেল চেয়ারম্যান। ইচ্ছা করে না, বাসা দিয়ে গেছে বলে মোটর পান, তখন আমাকে টাকা দিয়ে গেলাম দিন, সেই টাকা আমি রিটার্ন দিয়েছি। ফিরোজা বেগমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা আমরা পূর্ণ তদন্ত করে দেব, যদি সত্যতা পাই আমাদের যে ইউনিয়ন পরিষদ আইন আছে সেটার মধ্যে দাবি করব। বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ আশা করছেন বাসিন্দারা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।